স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইলে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অন্যথায় চলবে অবস্থান কর্মসূচি, শাটডাউন থাকবে ক্যাম্পাস। রাস্তার মাঝে কেউ শুয়ে আছেন, আবার কেউ বা আছেন বসে, তালি দিয়ে কেউ আবার অন্যকে উজ্জীবিত রাখছেন। রাতভর কাটিয়ে বৃহস্পতিবার সকালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনই হালচাল। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের ৩ দফা বাস্তবায়ন না হচ্ছে এবং লিখিত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথে যাব না। এই হলের যে এটা একনেকের মধ্যে নিয়ে এই কার্যক্রমটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের সাথে যে অন্যায়টা হলো সেটার মূলত আমরা নেই চাচ্ছি, কারণ আমাদের স্টুডেন্টদের উপর হামলা করা হয়। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবেন না, এমনকি কোনো প্রতিশ্রুতিতেও কাজ হবে না। কাল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। দাবি ছিল ৩ দফা, এখন কিন্তু আমাদের দাবি 4 দফা, সেটা আমরা বলেছি। সর্বাগ্রে এখন আমাদের দাবি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে যারা হাত দিয়েছে, যেটা আমরা আওয়ামী ফেসিবাদের সময়ে দেখতাম। ফেসিবাদ মুক্ত সরকারের আমলে এটা কেন হচ্ছে, এর জবাব কে দিবে? এর আগে বুধবার সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দাবি পূরণ না হওয়ায় কাকরাইল এলাকায় চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি, পাশাপাশি শাটডাউন থাকবে ক্যাম্পাস। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাবেন, কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা, আর এই অবস্থান কর্মসূচির কারণে যানজটের ভোগান্তির বিষয়েও বিস্তারিত জানাবেন। ঈশিতা, টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু আজকেও যে প্রধান উপদেষ্টা যে বাসভবন সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের সাথে তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এসেছেন। তারাও কিন্তু এই দাবি আদায়ের লক্ষ্যে তারা অবস্থান নিয়ে রেখেছেন। আপনাকে যদি একটু দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এই প্রধান উপদেষ্টা যে বাসভবনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে রেখেছেন। তারা তাদের দাবি আদায়ের জন্য মাঠ ধরে রেখেছেন বলাই যায়। একটু জানাবো, আজকে বিকাল 5:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন আহমেদ স্যার কিন্তু একটি ব্রিফ করেছেন এবং সেই ব্রিফে তিনি যেটি বলেছেন যে বারবার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলার শিকার হয় এবং বঞ্চিত হয়, এবং তিনি যে ছাত্রদের যে 3টি দাবি রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট দীর্ঘদিনের, সেই আবাসন সংকট পূরণে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, এবং বাজেটের যে বিষয়টি, বিশ্ববিদ্যালয়ের যে বাজেট রয়েছে সেই বাজেট প্রত্যেক বছরই কাটছাঁট করা হয়। এই আগামীতে যাতে এই বাজেট কাটছাঁট করা না হয় সেটিও তাদের দাবিতে রয়েছে। পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের যে দাবিটি, সেই দাবিতেও কিন্তু তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। অর্থাৎ শিক্ষক যিনি রইস স্যার যেটি বলেছেন, দাবি যতক্ষণ না আদায় হবে তারা কিন্তু এখান থেকে সরে যাবেন না, এবং পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান করবেন, এবং পাশাপাশি যতদিন না পর্যন্ত তারা ফিরছেন ততদিন পর্যন্ত কিন্তু ক্যাম্পাস শাটডাউন, অর্থাৎ ক্যাম্পাসে কিন্তু কোনো প্রকার শিক্ষা কার্যক্রম অথবা পাঠদান কার্যক্রম চলবে না। পাশাপাশি একটু ভোগান্তির কথাটাও বলি, যেহেতু কাকরাইলের যে মোড়টি রয়েছে এই মোড়টি বন্ধ থাকার কারণে কিন্তু এই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার
যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ। সেক্ষেত্রে একটু বলা যায় যে সড়কে কিন্তু কিছুটা ভোগান্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দিন। কামরুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণেই শাহরিয়ার আলম শাম্যকে জীবন দিতে হয়েছে। আর হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুপ্ত সংগঠনের লোকজন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতারা। এছাড়া সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করে শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরাও যোগ দেন এতে। এ সময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে লাশ পড়েছে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড বলে আমি মনে করছি। একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা নিজ ক্যাম্পাসে তার ছাত্রের যে নিরাপত্তা দিতে পারছে না, তার মানে তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থতা দেখিয়েছেন। আমরা তাদের পদত্যাগ দাবি করছি। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। ছাত্র শিবিরের কড়া সমালোচনা করে সামনের দিনে রাজপথ ছাত্র দলের দখলে থাকবে বলেও জানান সংগঠনের নেতারা। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে। নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে এবং বর্তমান যে প্রক্টর সেই নিরাপত্তা বলয় স্ট্রং করার জন্য ব্যর্থ হয়েছে। এজন্যই আমাদের প্রিয় সহযোদ্ধা ছোট ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। মুহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেট সহ রাজধানীর 9 স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে এইসব এলাকায় মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাস্টিস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল 10টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে গেল বুধবার দিনব্যাপী নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। গদিতে বসাই আমরা, তারপর এখান থেকে রাজপথে আমরা উঠবো। ইনশাআল্লাহ আমরা তাকে পণ্যবহল করে আমরা এখানে ঘরে ফিরব। যদি সরকার সেটা না পারে, সেটা ব্যর্থ হয়, তাহলে নগরবাসী এবং ঢাকা মহানগর দক্ষিণের জনগণ তাকে বসাবো আমরা ইনশাআল্লাহ। তাদের অভিযোগ, 5 আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। পানি নিষ্কাশন সহ মশার উপদ্রব সহ অনেক সমস্যার ভিতরে আমরা নগরবাসী আছি। আমরা অতি দ্রুত ওনাকে শপথ করানোর জন্য সরকারের কাছে আমাদের জোরালো দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরেও তার শপথ নিয়ে তালবাহানা করছে। নগরবাসীর দাবি পূরণের জন্য এই কর্মসূচি চলমান থাকবে জানিয়ে শুক্রবার কর্মসূচি স্থগিত রেখে শনিবার সকাল 10টা থেকে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
2020 সালে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলুল নূর তাপস মেয়র হন। চলতি বছরের 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতির নানা অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব এবং সাবেক ও বর্তমান ব্যক্তিগত কর্মকর্তাকে তলব করেছে সংস্থাটি। গাজী সালাউদ্দিন তানভীরকে 21 মে এবং স্বাস্থ্য উপদেষ্টার পিএস তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুলকে 20 মে তলব করা হয়েছে। এছাড়া এলজিইডি উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে 22 মে। দুপুরে দুদকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস মোয়াজ্জেম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীকে অব্যাহতি দেওয়া হয়। কিছু গণমাধ্যমে তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। মির্জা আব্বাস বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান তিনি। বিএনপি চাঁদাবাজি, দখলবাজির মধ্যে নেই বলেও দাবি করেন মির্জা আব্বাস। এই সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমি হয়তো আরও পরে নির্বাচনের কথা বলতাম কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। গেল বছর মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের মধ্যে ৭,৯২৬ জন শিগগিরই দেশটিতে যেতে পারবেন। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে। মালয়েশিয়া সফরে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। তিনি আরও বলেন, আগামী কয়েক মাসে 1.5 লাখ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। এতে অগ্রাধিকার পাবে বাংলাদেশিরা। প্রতিবার দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেটের বিষয়টি সামনে চলে আসে। অভিযোগ উঠে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের। এসব কারণে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সর্বশেষ বন্ধ হয় গত বছর। এই পরিস্থিতিতে আবার মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। 1976 থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির যাত্রা শুরু বাংলাদেশের। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গেল 2 বছরে 5 লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। বর্তমানে 15 লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে মালয়েশিয়ায়। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গেল 9 মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুতর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন দাবি করেন তিনি। যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিংয়ে বৈধতা, মার্ডারের বৈধতা দিয়েছে। তো এই বিষয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকরা কি, মানে বাংলাদেশের সাংবাদিক যারা রাইটস গ্রুপ আছেন, এই বিষয় নিয়ে তো সত্যিকার অর্থে আমাদের উই হ্যাভ টু কাম টু টার্মস উইথ ইট। এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি। রাজস্ব বোর্ডের সংস্কারের বিপক্ষে নয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা, তবে তাদের সংস্কার বিরোধী ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে, এমন দাবি রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের। আরও জানান
আন্দোলন বানচালে তাদের বিভিন্ন ধরনের চাপ দেয়া হচ্ছে। অবিলম্বে অধ্যাদেশ বাতিল, পরামর্শ কমিটির প্রতিবেদন প্রকাশ ও যৌক্তিক সংস্কার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার দেখা মেলে রাজস্ব ভবনে। সকালে ফ্যাসিবাদ বিরোধী জনতার ব্যানারে একদল বহিরাগত এনবিআর চেয়ারম্যানকে ফ্যাসিবাদী সচিব আখ্যা দিয়ে তার পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করে। বেশিরভাগ সময় কর্মরত ছিলেন। আবার দুপুরে জুলাই বিপ্লবের আন্দোলনকারী পরিচয়ে একদল ব্যক্তি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তার পদে বহালের দাবি জানাতে আসে। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। কলম বিরতি পালন করা রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা কর্মচারীরা এক প্রেস ব্রিফিংয়ে আবারও তাদের দাবি তুলে ধরে। প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। 2 নম্বর দাবি, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন অচিরেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বর, পরামর্শ কমিটির প্রতিবেদন অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়িক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত অংশগ্রহণমূলক টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। তাদের অভিযোগ, আন্দোলনের কারণে তাদেরকে রাজস্ব বোর্ড সংস্কার বিরোধী তকমা দেয়া হচ্ছে। এরকম কিন্তু অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে যে যারা আন্দোলন করছে তারা সংস্কার বিরোধী, তারা চাচ্ছে এনবিআর অ্যাজ ইট ইজ থেকে যাক আগের মতো। সো আমরা কিন্তু এটা বলছি না, আমরা বারবার বলছি আমরা সংস্কারের পক্ষে, এনবিআর এর প্রত্যেকটা অফিসার সংস্কারের পক্ষে। দাবি না মানলে 17 মে পর্যন্ত কলম বিরতি পালন শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল ডিবিসি সংবাদে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।